সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমরা পার্ট 11-এ আমাদের আজকের আলোচনা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। সো দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি বলা আছে। ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে, অর্থাৎ নন স্টপ বুঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো দেখি ভবিষ্যৎ, ফিউচার মানেই মূলত হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হবে বা আরম্ভ হওয়ার পর থেকে সেটা চলতে থাকবে। চলতে থাকবে যেটাকে আমরা বলবো নন স্টপ। সো সেটাকেই মূলত আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা চেনার উপায় দেখি। বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকব ইত্যাদি যুক্ত থাকে। যদি এগুলো যুক্ত থাকে, অর্থাৎ তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে বা তে থাকিবেন বা তে থাকব, এগুলো যুক্ত থাকলে বাংলা ক্রিয়ার শেষে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং সেটাকে বাংলা থেকে যখন ইংরেজিতে আমরা ট্রান্সলেট করব, তো সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আমরা ট্রান্সলেট করব, ইংরেজি বাক্য তৈরি করব। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখে নিই একটু। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল বি উইল বি। এখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পাবো হচ্ছে শ্যাল বি উইল বিকে। ওকে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। সো প্লাস হচ্ছে অবজেক্ট অবলিক এক্সটেনশন। আচ্ছা, কয়েকটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করি বিষয়টা। আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়িতে থাকিব। দেখো আই শ্যাল, এই যে আই শ্যাল বি, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে স্ট্রাকচারে পাইলাম যে এখানকার অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল বি, এবং দেখো মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এখানে রিডের সাথে আইএনজি যোগ করা হয়েছে। সো এইটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা অর্থটা হচ্ছে আমি বইটি পড়িতে থাকিব। দেখো তে থাকিব, এই তে থাকিব বাংলা যদি বুঝায়, অর্থাৎ ক্রিয়ার শেষে যদি তে থাকিব থাকে, তাহলে সেটাকে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে হয়। দেখি পরের উদাহরণে, আই উইল বি। সো এই যে উইল বি, আমি মূলত একটু বলে দিই যে শ্যাল বি এবং উইল বি এর ব্যবহারটা, অর্থাৎ আমরা কোথায় এটাকে ইউজ করতে পারি, আই এর পরে শ্যাল নাকি আই এর পরে উইল, নাকি উই এর পরে শ্যাল নাকি উই এর পরে উইল, এই বিষয়ে নিয়ে আমি আলোচনা করেছিলাম পার্ট 10-এ। তো তোমরা যারা মিস করে ফেলেছো তারা পার্ট 10-এর যে ভিডিওটি আছে সেটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি শ্যাল উইলের ব্যবহারটা একদম ক্লিয়ার বুঝতে পারবে। সো আমি সেই শ্যাল উইলের ব্যবহারে আর সময় দিচ্ছি না। সো দেখি উদাহরণে কী বলা আছে। আই উইল বি স্লিপিং। স্লিপিং, এই যে স্লিপ ভার্বের সাথে আইএনজি যোগ, অ্যাট দ্যাট টাইম। আমি ওই সময় ঘুমাতে থাকবো। বাংলাতে দেখো তে থাকবো, তে থাকবো। সো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ইংরেজিতে উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তো পরের উদাহরণ, আই উইল বি সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইতে থাকব। দেখো উইল বি এর পরে আমাদের ভার্ব হচ্ছে সিং, সিংয়ের সাথে আমরা কি করলাম, আইএনজি করলাম, সিঙ্গিং, আইএনজি যোগ করলাম। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং বাংলা ক্রিয়ার শেষে তে থাকবে বা তে থাকবো আছে। ওকে, এরপর বলছে দে উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, তারা বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকবে। দেখো বাংলা ক্রিয়া শেষে করতে থাকবে, তে থাকবে। ওকে, এখানে আছে উইল বি হচ্ছে এখানকার অক্সিলারি ভার্ব, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এবং মূল ভার্বের সাথে কি আছে দেখো আইএনজি যোগ করা আছে। ওকে, তো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখি শি উইল বি কুকিং রাইস। দেখো আবার হচ্ছে উইল বি। আচ্ছা, উইল বি এর পরে দেখো যে মূল ভার্বের সাথে কি করা আছে, আইএনজি যোগ করা আছে। তাহলে সে ভাত রান্না করতে থাকবে, করতে থাকবে। দেখো তে থাকবে হচ্ছে রয়েছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আরেকটা উদাহরণ রয়েছে, দেখি আই উইল বি হেল্পিং। দেখো এখানে উইল বিকে আমরা পেয়েছি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। সো উইল বি প্লাস মূল ভার্বের সাথে কি
আইএনজি যোগ। ওকে, এরপর বলা আছে যে আই উইল বি হেল্পিং দ্য ইনোসেন্ট। ইনোসেন্ট, তো আমি অসহায়দের সাহায্য করতে থাকবো। দেখো বাংলা ক্রিয়া শেষে তে থাকবো। সো এটাকে আমরা কনফিডেন্সলি বলতে পারি যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে একটা বিষয় না বলে নয়, যেটা হচ্ছে এই যে ইনোসেন্ট, এটি আসলে কি? এটা আসলে কি? এটাকে মূলত আমরা জানি অ্যাডজেক্টিভ রূপে, কিন্তু এটা এখানে যেভাবে ব্যবহৃত হয়েছে সেটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন হিসেবে বসছে। কেননা আমরা এটার স্ট্রাকচার যদি দেখি, কারণ বলা আছে দেখো যে দ্য প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু হচ্ছে কমন নাউন। যদি আমরা কখনো এই স্ট্রাকচারে কোনো অ্যাডজেক্টিভকে পাই, অর্থাৎ দ্য প্লাস অ্যাডজেক্টিভ পাই, তাহলে সেটা কি হবে? কমন নাউন রূপান্তরিত হবে, কমন নাউনে রূপান্তরিত হবে। সো এখানে ইনোসেন্টটা হচ্ছে কমন নাউন। ওকে, এখানে একটা নোট রয়েছে, দেখে নেই কি বলা আছে নোটে। 1 নম্বর বলা আছে শ্যাল বি উইল বিকে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব বলা হয়। দেখো শ্যাল বি, এই যে শ্যাল একটা ব্যাপার, বি একটা ব্যাপার, দুইটা মিলে আমাদের এখানে একটাকে নির্দেশ করছে। সো শ্যাল এবং উইলকে এই কারণেই আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব। ওকে, আচ্ছা 2 নম্বরে বলছে কম্পাউন্ড অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে নটকে মাঝে বসাতে হয়। অর্থাৎ কার মাঝে? দেখি আমরা এই যে নট করব, আমরা কোনো বাক্যকে যখন নট করব, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে যখন নট করব, তখন অবশ্যই শ্যাল বি বা উইল বি এর সাথে নট করতে হবে। তো কোথায়? মাঝে বসাইতে হবে। সো যেমন দেখো এখানে বলা আছে শ্যাল নট বি, অর্থাৎ এই যে শ্যাল বি উইল বি পাইলাম, এই শ্যাল বি উইল বির মাঝখানে, অর্থাৎ শ্যাল বি এর মাঝখানে আমাদের বসাইতে হবে নটকে। দেখো শ্যাল বি এবং উইল বি, দেখো এখানে উইলের পরে আমরা নট বসাবো এবং তারপরে দেখো আমরা বি করব। মানে এই যে নটটা বসছে এটা দেখো শ্যাল বি এবং উইল বি, অর্থাৎ উইল বি এর মাঝখানে। সো এই জন্য এখানে বলা আছে যে নটকে আমরা মানে মাঝে বসাতে হবে, মাঝখানে বসাতে হবে। ওকে, সো পরে দেখি কি বলছে। কোনো বাক্যে শুধু যদি শ্যাল বি বা উইল বি থাকে তবে তা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এই যে ব্যাপারটা, আমরা কোনো সেন্টেন্সে যদি দেখি কখনো যে শ্যাল বি বা উইল বি আছে, সো আমরা বলতে পারবো না যে সেটা আসলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কেননা এই বাক্যে মেন ভার্ব হয় বি, অর্থাৎ এই বিটা হয়ে যাবে ওখানে মেন ভার্ব। সো আমরা এটাকে কখনোই আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো না, কারণ তখন সেটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট টেন্স। যেমন আই উইল বি এ ডক্টর, দেখো এখানে উইলটা যদিও অক্সিলারি ভার্ব, কিন্তু বিটা এখানে ভার্বের মেন বেস ফর্মে আসে, অর্থাৎ সো এটা বিটা হচ্ছে এখানকার মেন ভার্ব। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, আবার দেখো যে আমরা যদি শ্যাল উইলের পরে, অর্থাৎ কেবল শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম পাই, সেটাকেও আমরা বলবো হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আচ্ছা, যেমন দে উইল ডিসকাস দ্য ম্যাটার, দেখো এখানে উইল আছে, এই যে উইলের পরে ডিসকাস ভার্বের বেস ফর্ম। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ স্ট্রাকচারটা দেখো শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্ব V1 থাকলে আমরা সেটাকে বলবো হচ্ছে ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। কেননা আমরা জানি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হইতে গেলে শ্যাল বি উইল বি হইতে হবে এবং তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হইতে হবে। ওকে, ডান। আরও কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো জেনে নেই। অ্যাফার্মেটিভ বাক্যে, অর্থাৎ হা বোধক বাক্য, সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ, অর্থাৎ V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, এখানে দেখি, এখানে ঠিক আমরা আলোচনা করেই ফেলেছি যে শ্যাল বি উইল বি হচ্ছে এখানকার অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এখানে একটা বাক্য দিয়ে দেখি, কয়েকটা উদাহরণ দিয়ে দেখি যে আই শ্যাল বি গোয়িং টু মার্কেট। আই শ্যাল বি গোয়িং টু মার্কেট, এই যে শ্যাল বি রয়েছে, সো শ্যাল বির পরে দেখো গো এর সাথে কি রয়েছে? আইএনজি করা রয়েছে। সো এখানে এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং বাংলা ক্রিয়া শেষে তে থাকবো আছে। তে থাকবো বুঝাইলে আমাদের শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি নিয়ে আসতে হবে ইংরেজিতে। সো আরেকটি উদাহরণ রয়েছে, বলা আছে হি উইল বি রিডিং দ্য বুক, সে বইটি পড়তে থাকবে। দেখো আবার এখানে উইল বি রয়েছে,
সো উইল বির পরে মূল ভার্বের সাথে কি রয়েছে, আইএনজি রয়েছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং সেটা হচ্ছে হাবোধক। তো পরেরটিতে দেখি নেগেটিভ করার সময় আমরা কি করব। নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস শ্যাল নট বি, অর্থাৎ আমরা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব পেলাম শ্যাল বি, উইল বি, কিন্তু এবারে যখন নেগেটিভ করব তখন কি করবে, আমরা অলরেডি এটা আলোচনা করেই ফেললাম যে শ্যালটা বসবে শ্যালের ঠিক মাঝখানে, অর্থাৎ শ্যাল বি এর মাঝখানে আমরা নটটাকে ইউজ করব। সো শ্যাল নট বি এবং উইল নট বি হবে। উইল নট বি, কখনোই উইল বি নট করা যাবে না। ওকে, মনে রাখতে হবে। প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু যা আছে তাই থাকবে, এবং অবজেক্ট বা এক্সটেনশন। উদাহরণে দেখি যে আই শ্যাল নট বি গোয়িং টু মার্কেট। দেখো এই যে শ্যাল নট বি, শ্যাল এবং বি এর মাঝখানে নট, তারপরে মূল ভার্বের সাথে আমাদের কি করা হয়েছে, আইএনজি যোগ করা হয়েছে, যার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা অর্থ দেখে নিই, আমি বাজারে যেতে থাকবো না। আমি বাজারে যেতে থাকবো না। সো এই যে তে থাকবো, তারপরে এখানে না করা হয়েছে এই নটের কারণে। ওকে, সরি, হি উইল নট বি রিডিং দ্য বুক। সে বইটি পড়তে থাকবে না। এই যে দেখো উইল নট বি, আমরা কিন্তু এখানে উইল বি নট করি নাই। সো উইল নট বি মূল ভার্বের সাথে দেখো আইএনজি যোগ করা হয়েছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নাবোধক অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, কীভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি সেটা একটু দেখে নেই। এই যে আমরা শ্যাল এবং উইলকে পাইছি, মানে শ্যাল বি এবং উইল বিকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাইছি। সো এখানে আমাদের শ্যাল বি উইল বি ব্যবহার করতে হবে। তবে এখানেও একটু ব্যাপার যে শ্যাল বি, এই যে শ্যাল বি এবং উইল বিকে আমাদের যখন ইন্টারোগেটিভ করব তখন সেটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে। অর্থাৎ শ্যাল, এই যে শ্যাল অথবা উইল বসবে সামনে, তারপরে মাঝখানে ঠিক সাবজেক্ট চলে আসবে, তারপরে আমরা বিটাকে নিব। ওকে, এটা মাথায় রাখতে হবে যে আমরা যেমন এখানে শ্যাল নট বি করছি, ঠিক এখানে শ্যাল এবং উইলের পরে সাবজেক্ট চলে আসবে, তারপরে বি। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, যেটা থাকবেই, প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দেখি শ্যাল আই বি গোয়িং টু মার্কেট। আমি কি বাজারে যেতে থাকবো, তে থাকবো। ওকে, তো এখানে শ্যাল, দেখো শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং তারপরে দেখো সাবজেক্ট, তারপরে আসছে বি, শ্যাল বি। সো এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ বানাইতে গেলে আমাদের ঠিক এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে, এবং স্ট্রাকচারগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এগুলো বোঝার বিষয়ে, তবে মুখস্থের বিষয়টা হচ্ছে একটু বেশি, কারণ এগুলো স্ট্রাকচারগুলো মুখস্থ না করলে আসলে বুঝে কোনো লাভ হয় না। সো এই স্ট্রাকচারগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, অন্তত 12টি টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হবে বেশি। সো দেখি উইল, দেখো উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হি আসছে এখানে, তারপরে বি, অর্থাৎ উইল বি মাঝখানে সাবজেক্ট, তারপরে রিডের সাথে কি করেছি, আইএনজি যোগ করেছি, রিডিং দ্য বুক। হ্যাঁ, সে কি বইটি পড়তে থাকবে, তে থাকবে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এই ছিল মোটামুটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বেসিক একটা কনসেপ্ট। তো আমরা এখন কিছু শর্টকাট নিয়মে যাব, যেটা আলোচনা না করলেই নয়। দেখে নিই শর্টকাট 1 নম্বরে কী বলা আছে। 1 নম্বর শর্টকাটে বলা আছে যে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু জেরান্ড অর পার্টিসিপল। দেখো, যে কোনো ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করব, যেমন গোয়িং, ডুইং, এরকম যখন কোনো ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব তখন সেটা হয় জেরান্ড হবে, না হয় পার্টিসিপল হবে। তো জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে অনেক আলোচনা রয়েছে এবং অনেক মতবিরোধ রয়েছে। তো সবগুলো আমরা ক্লিয়ার করব যখন জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব। তার আগে এখানে আমি কিছুটা বলে দেই, যেটা না বললেই নয়। এর মধ্যে একটা ক্লু, যেটা কনফার্মলি আমরা পার্টিসিপল বলতে পারবো, সেটা দেখি। তো জেরান্ড আসলে কি সেটাকে জেনে নেই। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস নাউন। ভার্ব প্লাস নাউনের কাজ করলে সেটাকে আমরা বলবো হচ্ছে জেরান্ড। কি বলবো, জেরান্ড বলবো। আর যদি কখনো ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব প্লাস
অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বললেই চলে। তবে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। এই যে ব্যাপারটা দেখো, যে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কিন্তু শুধু প্রেজেন্ট না, মূলত কন্টিনিউয়াস আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াসগুলো আছে, এই কন্টিনিউয়াসের পরে অর্থাৎ দেখো যে অক্সিলারি ভার্বের পরে আমাদের আইএনজি যোগ আছে। যেমন দেখো যে এখানে আই শ্যাল বি গোয়িং, দেখো গোয়ের সাথে আইএনজি যোগ করেছি। সো এই যে গোয়িং কথাটা, এটা হচ্ছে মূলত আমাদের পার্টিসিপল, এবং এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এখন এখানে কোনো কনফিউজ থাকার প্রয়োজন নেই বা কোনো প্রশ্ন থাকার কোনো দরকার নেই, এটা একেবারেই কনফিডেন্সলি পার্টিসিপল। ওকে, আমরা দেখি শর্টকাটের 2 নম্বর রুলস বলা আছে কি, ফিউচার প্লাস হোয়েন প্লাস প্রেজেন্ট। তাহলে দেখো এই যে হোয়েনের সাথে ফিউচারের একটা ভালো বা প্রেজেন্টের একটা ভালো সম্পর্ক রয়েছে। যেমন উদাহরণ দেখি, শি উইল বি ওয়েটিং ফর হিম হোয়েন হিজ প্লেন অ্যারাইভস। তার প্লেনটা আসা পর্যন্ত তোমরা তার জন্য অপেক্ষা করতে থাকবে। আচ্ছা, এখানে দেখো এই যে হোয়েনটা হচ্ছে এখানকার কনজাংশন, দুটো ক্লোজকে অ্যাডজাস্ট করছে। সো এর সামনে দেখো উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, সো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর পরেরটা দেখো হিজ প্লেন অ্যারাইভস, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সো ফিউচার কন্টিনিউয়াসের সাথেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভালো একটা সম্পর্ক আছে, যেটা হোয়েনের মাধ্যমে এসছে এখানে। সো পরে দেখি কি বলছে, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো হোয়াইলের পরে, এটা মূলত অলরেডি আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা যারা মিস করে ফেলেছ তারা কষ্ট করে একটু আগের ভিডিওগুলো দেখে নিবা, তাহলে এই হোয়াইলের ব্যাপারটি একটু বুঝে নিবা। তবে এখন যে হোয়াইলের ব্যবহারটি করতেছি, এটা হচ্ছে একটা ব্যতিক্রম ব্যাপার, দেখে নেই। হোয়াইল প্লাস, আমরা জানি হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু এখানে যেটা হয়েছে দেখো, যে শি উইল বি সিঙ্গিং হোয়াইল দে উইল বি ড্যান্সিং। সে গান গাইতে থাকবে যখন তারা নাচতে থাকবে। দেখো এখানে হোয়াইল আসছে ঠিকই, কিন্তু এর সামনে আছে উইল বি, আর এখানে আছে পরেরটাতেও দেখো উইল বি। সো দুটোই এখানে তোমার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো এটা ওই আগে যে আমরা নিয়মটা করলাম, যে হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই নিয়মে ব্যবহার করা হয়নি, এটি হচ্ছে ব্যতিক্রম। সো দেখি এখানে কেন আমরা হোয়ার ব্যবহার করলাম না। যদি ওয়ার অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতাম, ওয়ার ড্যান্সিং করতাম, তবে এটি অর্থ ভুল দিত আর কি, মানে ভুল অর্থ আসতো এখানে। সো এটা আমাদের ভুল হয়ে যেত। সো এটা আমাদের এই যে হোয়াইলের সামনে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং পরেরটাও আমাদের করতে হয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, একটা প্রবলেম নিয়ে আলোচনা করবো এখানে। সো দেখি, আই উইল বি হেল্পিং ইউ। দেখো উইলের সাথে উইল বি, এখানে উইল বি প্লাস হচ্ছে হেল্পের সাথে আইএনজি, এটাকে বলবো আমরা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এটা আর একটু ব্যাপার, যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব তখন কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, সো এটাকে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স বলতে পারি। আর এখানে বলা আছে এরপর এটা, যে ইউ উইল বি হেল্পড। দেখো এখন এখানে উইল বি আছে, সো উইল বি থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এখানে হেল্পিং হয়নি, হেল্পড হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে ইডি যোগ হয়েছে। সো এটাকে আমরা অন্য কোনো টেন্সে নিয়ে যেতে পারি না, এটা ঠিক একই টেন্স, অর্থাৎ এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো এটা শুধু যেটা হয়েছে সেটা হচ্ছে এটা ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস। ওকে, নোট, এখানে দুটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে দেখো যে এখানে দুটোই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা। সো আশা করি তোমরা অনেক বুঝে ফেলেছো বা অনেক বুঝেছো আমার এই বেসিক কনসেপ্টগুলো। সো পরের যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে আমাদের পার্ট 12, আমাদের আলোচনা থাকবে ফিউচার পারফেক্ট টেন্স। সো আমাদের সাথে থাকার জন্য, অর্থাৎ ভিডিওগুলো দেখার জন্য, বেসিক কনসেপ্ট যদি অর্জন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই
ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং সময় ব্যয় করতে হবে কিছুটা। তারপরে দেখবা তুমি যখন শিখে যাবা তখন নিজেকে আসলে ভালো লাগবে। যখন তুমি নিজে কিছু শিখতে পারবা তখন নিজেকেও আসলে অনেকটা ভালো লাগে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।